আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি যে প্রসঙ্গটি নিয়ে কথা বলতে চাই সেটা খুবই একটা অপ্রীতিকর এবং আমার জন্য উচ্চারণে যথেষ্ট বিব্রতকর একটা প্রসঙ্গ। সেটা হলো সিডিআই প্রসঙ্গ। আমরা দেখছি গত দুদিন ধরে এই প্রসঙ্গটা খুব বারবার ঘুরে ফিরে আসছে। আসলে সত্যি কথা বলতে কি, আমি না এটার অর্থ বুঝতাম না এবং এটার অর্থ বুঝতে আমাকে অনেক বিব্রতকর অবস্থায় পড়তে হয়েছে। গত দুদিন ধরে দেখছিলাম যে মেহের আফরোজ শাওন, যিনি একজন অভিনেত্রী, গায়িকা এবং ওনার সমাজে বেশ পরিচিতি আছে, এবং উনি হুমায়ুন আহমেদ সাহেবের স্ত্রী, আমাদের খুব জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ ওনার স্ত্রী। মেহের আফরোজ শাওন নাকি কোনো একটা ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন, সেটা নিয়ে অনেক হইচই, এবং আনফর্চুনেটলি যখন উনি দিয়েছেন তখনই আমার ওটা পড়া হয়নি। পরে আমি বিভিন্ন মাধ্যম থেকে ওটা দেখেছি। আমি আসলে ফেসবুকে খুব একটা সক্রিয় নই, যে কারণে অনেক সময় পড়া হয় না। তো পরবর্তী সময় এটা নিয়ে অনেক আলোচনা নিয়ে, এবং দেখলাম যে রাজশাহী ইউনিভার্সিটির একজন টিচার, জার্নালিজম বিভাগের টিচার মিস্টার সেলিম রেজা নিউটন, উনিও আবার কিছু এই ব্যাপারে লিখেছেন। তো আমি না আসলে এই পোস্ট নিয়ে আলোচনা হচ্ছিল গত 2-3 দিন ধরেই। তো আমি গতকাল সন্ধ্যার পর রাতে আমি এই সিডিআই এর মিনিংটা বুঝেছি। তাও কোথাও বুঝেছি তাও বলি আপনাদেরকে। আমি একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। বিয়ের দাওয়াত তো সামাজিক অনুষ্ঠান, এটা যেতেই হয়, যাই আমি। তো একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। সেই বিয়ের দাওয়াতে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি সাহেব উনিও এসেছিলেন। উনি আমার পাশেই বসেছিলেন। দেখলাম যে ওনারা বেশ আলাপ করছেন, যে এই একটা বিষয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এবং আমি ওনাকে আস্তে করে জিজ্ঞাসা করলাম যে ভাই, সিডিআই মানেটা কি? তো দেখলাম যে আমার প্রশ্নের কারণে উনি আরও বিব্রত হয়ে গেলেন। মানে উনি বিব্রত হলেন এই কারণে যে ওনাকে এটা আমাকে ব্যাখ্যা করে বুঝাতে হবে এই কারণে, নাকি আমি জিনিসটা বুঝি না এই কারণে, নাকি আমি জিনিসটা বুঝেও না বোঝার ভান করছি, এরকম উনি কিছু মনে করেছেন এই কারণে। আমি জানি না কী কারণে উনি খুবই বিব্রত হলেন। এবং বিব্রত হয়েও উনি কিন্তু আমাকে স্পষ্ট করে কিছুটা বললেন না, আকার ইঙ্গিতে বললেন। মানে এর অন্তর্নিহিত অর্থটা হয়তো ওনার কাছে অথবা অন্য কারো কাছে এতটাই অশ্লীল যে এটা আসলে কেউ বুঝতে চাইলেও উচ্চারণ করা যায় না। যাক, উনি যেভাবে আকার ইঙ্গিতে আমাকে বোঝালেন আমি মোটামুটি বুঝতে পারলাম। এখন বুঝতে পারার পর আমি আজকে এই অনুষ্ঠানটা পুরো করার আগে আমি মেহের আফরোজ শাওনের যে স্ট্যাটাসটা, যে পোস্টটা, সেটা পুরোটা আমি বের করে পড়ার চেষ্টা করলাম। আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, যেহেতু সিডিআই এটা বুঝবেন না, অর্থ কাজে উচ্চারণের খুব একটা সমস্যা নেই। তিনি লিখেছেন, গত 1 বছরে প্রায় ফেসবুকে একটা শব্দ চোখে পড়েছে, জুলাই সিডিআই। আমার পরিচিত অনেকের লেখাতেই জুলাই সিডিআই শব্দটা দেখেছি, আবার অপরিচিত অনেকেও লিখেছে জুলাই সিডিআই। প্রথম ভেবেছিলাম জুলাই সিডিআই কোনো একটা ট্রেন্ড, শুধুমাত্র জুলাই মাসে হয়তো তারা জুলাই সিডিআই লেখে। কিন্তু একটু খেয়াল করে দেখলাম সারা বছরই ফেসবুকের বেশিরভাগ মানুষ লিখছে জুলাই সিডিআই। তখন বুঝতে পারলাম যে জুলাই সিডিআই শুধু জুলাই মাসে না, যে কোনো সময় জুলাই সিডিআই লেখা যায়। মন খারাপ থাকলে যেমন আস্তে করে লেখা যায় জুলাই সিডিআই, তেমনি মন খুব ভালো থাকলে হো হো করে হাসতে হাসতে জুলাই সিডিআই লেখা যায়। বন্ধুদের সঙ্গে আড্ডার গল্পে যেমন লেখা যায় জুলাই সিডিআই, তেমনি কারো ওপর ভীষণ রেগে গেলেও জুলাই সিডিআই লেখা যায়। আবার মনের অবস্থা ভালো না মন্দ আপনি বুঝতে পারছেন না, তখনও আপনি জুলাই সিডিআই লিখতে পারেন। আমার বাবা এত কিছু ভেবে কাজ নেই, আজ যেহেতু 1 জুলাই, তাই আমিও লিখলাম জুলাই সিডিআই। এই পুরো লেখাটার মধ্যে এক ধরনের ব্যঙ্গ আছে, এক ধরনের উপহাস আছে। এবং এই ব্যঙ্গ এবং উপহাসটা কী নিয়ে? সিডিআই অর্থ যদি আপনি নাও বুঝেন তাও বুঝবেন এটা জুলাই নিয়ে। তো জুলাই মানে কি? জুলাই তো প্রতি বছরে আসে, কিন্তু যখন এখন জুলাই উচ্চারিত হয় তখন সবাই বুঝতে পারে জুলাই জিনিসটা বলা হচ্ছে 2024-এর জুলাই। যে জুলাই মাসে এই দেশে একটা 2024-এ একটা আন্দোলন হয়েছিল হাসিনা সরকারকে হটানোর জন্য। প্রথমত সেটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা সংস্কার বিষয়ক আন্দোলন, তারপরে বৈষম্য বিরোধী আন্দোলন, এবং তারপরে 1 দফার আন্দোলন, মানে হাসিনাকে অপসারণের আন্দোলন। সিডিআই অর্থটা না বুঝলেও এতটুকু নিশ্চয়ই আপনি বুঝবেন এর অর্থ ভালো কিছু নয়। তো জুলাই নিয়ে ভালো কিছু নয় এটা বলা, আমি জানি না শাওন কী অর্থে বলেছেন, আমার কাছে এটা পছন্দ হয়নি। কারণ আমি জুলাই আন্দোলনের পক্ষে ছিলাম, এবং আমার এক একজন এক এক কারণের পক্ষে ছিলেন। আমি পক্ষে ছিলাম এই কারণে যে আমার কাছে মনে হয়েছিল ওই সময় শেখ হাসিনার সরকার সারা দেশে যে অপশাসন কায়েম করেছিল, যে গণতন্ত্র হরণ করেছিল, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, সেই ব্যাপারে আমি হাসিনা সরকারের উপর ক্ষুব্ধ ছিলাম, বিরক্ত ছিলাম, এবং আমি হাসিনা সরকারের পতন চেয়েছিলাম।
আবার অন্যদিকে শুরুর দিকে যখন তারা কোটা বিরোধী আন্দোলন হলো, আমি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম। আমি মনে করতাম যে মুক্তিযুদ্ধের নাতিপুতিদের জন্য কোটা থাকা সরকারি চাকরিতে উচিত নয়। সরকারি চাকরি থেকে বল না, সরকারি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা, বিভিন্ন যে কোনো জায়গায় আমি যে কোনো ধরনের কোটার বিপক্ষে। কাজেই আমি কোটা বিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম, যে কারণে জুলাই মাসের এই আন্দোলনের আমি পক্ষে ছিলাম। কাজেই সেটা নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করাটা আমার জন্য খুব একটা আনন্দদায়ক নয়। শাওন করেছেন, এটা ওনার ব্যাপার। সব মানুষ তো একভাবে ভাববে না। ওনার ভাবনা, ওনার কী কারণে ভেবেছেন তা তো উনি ব্যাখ্যা করেননি, হতে পারে। কিন্তু উনি হালকা চালে এই জিনিসটা উনি লিখেছেন। লেখার পরে দেখলাম যে রাজশাহী ইউনিভার্সিটির যিনি জিএস মিস্টার সালাউদ্দিন আম্মার, উনি এক জায়গায় একটা কথা বলেছেন। উনি এই মেহের আফরোজ শাওনকে লক্ষ্য করে বলেছেন যে এই মহিলারে যে জুতার বাড়ি মারতে পারবে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেব। জুতার বাড়ি মেরে নাক মুখ দিয়ে রক্ত বের করে দিতে পারলে 2 লক্ষ টাকা। এখন কেউ মব উস্কানি বলতে আসলে ওইটারে ভরা বাজারে ল্যাংটা করে পিটানো। এটা হলো একটা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাধারণ সম্পাদকের বক্তব্য। 3টা বক্তব্য। 1 নম্বর হলো মেহের আফরোজ শাওনকে জুতা দিয়ে মারতে পারবে, যে মারতে একটা বাড়ি মারলে চলবে, তাকে 1 লাখ টাকা দিবে। যদি কেউ মেরে তাকে রক্তাক্ত করতে পারে তাহলে তাকে দিবে 2 লক্ষ টাকা। এবং যদি কেউ এটা মব বলে মবের উস্কানি বলে, তাহলে তাকে ভরা বাজারে ল্যাংটা করে উনি পিটাবেন। মিস্টার সালাউদ্দিন আম্মার, আমি বলছি আপনি এটা মবের জন্য উস্কানি দিয়েছেন। এখন আপনার দায়িত্ব হলো আমাকে ভরা বাজারে ল্যাংটা করে পিটানো। যদি পারেন আমি খুশি হব। আপনি ভাববো যে আপনি বাপের বেটা, আপনি কথা রাখতে পারেন। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। বলা খুব সহজ, ছোট মুখে বড় বড় কথা বলা অনেক সহজ। আপনি যে কথাটা বলেছেন, আপনার এই কথাটা ফৌজদারি অপরাধ আমি মনে করি। আপনি পারলে ওনার নামে মামলা করেন, আপনি পারলে ওনার নামে বলেন। আপনি তো মানুষকে 1 লাখ টাকার লোভ দেখাতে পারেন না, 2 লাখ টাকার লোভ দেখাতে পারেন না। আপনি যে 1 লাখ 2 লাখ টাকার লোভ দেখিয়েছেন, এটা হলো গিয়ে আপনি একজন নারীকে মারার জন্য মব উস্কে দিচ্ছেন আপনি। আর আমি যখন এটাকে মব বললাম, তখন আপনি আমাকে ল্যাংটা করে পিটাবেন, এর মাধ্যমে আপনি আমাকে হুমকি দিচ্ছেন। কোনো সভ্য দেশে এ ধরনের আচরণ চলে না, এ ধরনের হুমকি চলে না। আপনি কি লেখাপড়া শিখছেন আমি জানি না, যারা আপনার টিচার তাদের প্রতি আমার প্রশ্ন, আপনি কি শিখাচ্ছেন ছেলেটাকে? এই ছেলেটার আরও অনেক কথা। আমার সঙ্গে ওনার একবার দেখা হয়েছিল যেদিন ওনারা ইলেক্টেড হলেন, ইলেকশনের পরের দিন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, আমি আমার কাজে গিয়েছিলাম। ওখানে ওনার সঙ্গে দেখা, আমি হাত মিলিয়েছি। ওনার সঙ্গে হাত মিলিয়ে আমার কাছে ওনাকে খুবই ভদ্র একটা ছেলে মনে হয়েছে। সেই ভদ্র ছেলেটার মধ্যে এগুলি কী বেরোচ্ছে? আপনি যেদিন বড় হবেন, আপনি রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্টদের নির্বাচিত ব্যক্তি, আপনি একজন জনপ্রিয় লোক, এত লোক আপনাকে সমর্থন করে। সেই সমর্থন কি এই কারণে করে? আপনি একদিন আরও বড় জায়গায় যাবেন, একদিন এমপি হবেন, মন্ত্রী হবেন। আপনি কী করবেন? মানুষকে কাকে পিটাবেন? যে আপনার মতের বিরুদ্ধে যাবে তাকে আপনি ল্যাংটা করে পিটাবেন, তাও ভরা বাজারে? এটা হয় ভাই? মানুষটা একটা অশিক্ষিতর সঙ্গে একটা শিক্ষিত লোকের পার্থক্যটা কি আমি কিন্তু বুঝতে পারি না। আমি কী করে বুঝবো? আমি খুব একটা দোষও দিই না। আপনার ইউনিভার্সিটির একজন টিচার মিস্টার সেলিম রাজা নিউটন, উনিও আমার পরিচিত, আমাদের এই ডিপার্টমেন্টের স্টুডেন্ট। দুর্ভাগ্যক্রমে আমি ওনার চেয়ে অনেক সিনিয়র, উনি আরও পরে এসেছেন, উনি পরে অনেক কিছু শিখেছেন। আমরা প্রাচীনপন্থী লোক। উনি চ্যাটজিপিটিকে ধন্যবাদ দিয়েছেন। উনি চ্যাটজিপিটিকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন যে এরকম আমাকে একটা পোস্টার বানাই দাও। এখন সেই অনুযায়ী চ্যাটজিপিটি ওনাকে একটা পোস্টার বানিয়ে দিয়েছেন। আপনার পোস্টারটা দেখুন, 2টো শব্দের একটা পোস্টার। এই পোস্টারটা ওনাকে চ্যাটজিপিটি বানিয়ে দিয়েছেন এবং উনি চ্যাটজিপিটির এই সাফল্যে হ্যাপি হয়েছেন। হ্যাপি হয়ে তাকে বলেছেন যে খুব ভালো করেছেন। এখানে আমরা বুঝলাম যে হাসিনার পরে যে শব্দটা, এটাই হলো সিডিআই। উনি এটাকেই সিডিআই উনি বঙ্গানুবাদ করেছেন। তাহলে আমার কথা হলো, যদি আপনি একজন পলিটিক্যাল লিডারকে, সে যেই হোক না কেন, তার শাস্তি হোক, মৃত্যুদণ্ড হোক, আপনি এই শব্দ দিতে পারেন। উনি দিয়েছেন, আমরা দেখেছি। ওনারই ছাত্র ওনারা পিটানোর কথা বলছেন। এগুলি কেন? এই জিনিসটা না হয় আমরা মানতে পারি না। এদেশে কি সব দেখেন, 71-এর মুক্তিযুদ্ধও কিন্তু আমরা দেখেছিলাম। ইয়াহিয়া খানের ছবি এঁকেছিলেন শিল্পী কামরুল হাসান, সেখানে কিন্তু এরকম অশ্লীল শব্দ ব্যবহার হয়নি। এখন আমাদের শিক্ষিত লোকরা অশ্লীল শব্দ ব্যবহার করছেন। একজন লোকের প্রতি আপনার ক্ষোভ থাকতে পারে, সেই ক্ষোভ প্রকাশের ভঙ্গি কি এটা? আচ্ছা, আপনার সন্তান যদি জিজ্ঞাসা করে, এই সেলিম রাজা নিউটনকে জিজ্ঞাসা করছি, যদি বলে যে স্যার নিজে লেখলেন হাসিনা, তারপরে শব্দটা, অথবা লেখলেন সিডিআই, এর অর্থ কি? আপনি কি বলবেন ভাই? কদিন আগে আমার ওয়াইফ আমাকে বলছেন, আমার স্ত্রী আমাকে বলতেছিলেন, আমাদের ছোট ছেলেটা, আমার ছেলেটা খুবই ছোট মানে ক্লাস 10-এ পড়ে, সে এসে তার মাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা মা, ওনার আমার ছেলের আবার কয়েকটা পছন্দের ক্যারেক্টার আছে দেশের, যেন উনি এনসিপি নাসিরুদ্দিন পাটোয়ারিকে খুব পছন্দ করেন, কিন্তু হাদি কথাটা পছন্দ করতেন না, যাও করে না। তো সে এসে মাকে বলতেছে, মা এই যে হাদি সাহেব যে বলছে যে এটা এই যে শাহ, তারপরে এই যে আরেকটা কি, এটা ছিঁড়ে ফেলবে, এটা কি ছিঁড়ে ফেলবে? তো আমাদের সন্তানদেরকে আমরা কি শেখাচ্ছি, কি শোনাচ্ছি? এর অর্থ কোথাতে তো প্রাথমিক ক্লাস থেকে শেখানো উচিত।
এটার অর্থ কি, সিডিআই অর্থ কি, এটা অর্থ কি, ওটা অর্থ কি, এগুলো শেখানো উচিত। তো এই জিনিসগুলো ভাই আমাদের সতর্ক হতে হবে। আমি বলবো একটা কথা বলে আমি শেষ করবো। আমারই এক সিনিয়র ভাই জনাব আহমেদ নুরি আলম সাংবাদিক ছিলেন, খুব বড় সাংবাদিক ছিলেন, এখন আমেরিকায় থাকেন, বয়স হয়ে গেছে, অবসর জীবনযাপন করছেন। উনি একটা ফেসবুকে পোস্ট দিয়েছেন, সেই পোস্টে উনি লিখেছেন, জুলাই নষ্ট একটা প্রজন্ম তৈরি করে গেছে যা এই জাতির জন্য অভিশাপ। আমরা কি তাই মনে করি? আমরা কি এমন একটা জাতি চেয়েছি যা নাকি এমন এমন শব্দ উচ্চারণ করবে যে শব্দগুলোকে আমরা উচ্চারণ করতে পারবো না, আমাদের সন্তানকে ব্যাখ্যা করে বোঝাতে পারবো না? আমি কিন্তু সিডিআই বলেন আর ওইটা বলেন যেটা বলেন, আমি একটা মানুষের সমালোচনা করার অনেক ভাষা থাকতে পারে, আমরা এত কুৎসিত ভাষা কেন প্রয়োগ করব? প্রিয় দর্শক, আপনারা ভাববেন এগুলো নিয়ে। আমাদের বাংলা ভাষা কি এত দুর্বল যে এই সমস্ত শব্দ না করলে, শব্দ উচ্চারণ না করলে প্রকৃত মনের ভাবটা প্রকাশ করা যায় না? আপনারা ভালো থাকবেন, এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।